আসসালামু আলাইকুম। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা হারার পর বেশ সমালোচনার মুখে আর্জেন্টিনা। আমি আমার অবজারভেশনের মোট 14টি পয়েন্ট তুলে ধরবো। আপনারা এই 14টি পয়েন্ট শুনে নিজেরাই অবজার্ভ করে আপনারা নিজেরাই বলবেন আদৌতে আর্জেন্টিনা আক্ষরিক অর্থে হেরেছে নাকি তাদেরকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমার মন বলছে ম্যাচের আগে অবশ্যই কিছু একটা হয়েছে, আর আমার দৃঢ় বিশ্বাস এর সাথে ফিফা সরাসরি জড়িত। আমি বোঝা শেখার পর থেকেই আর্জেন্টিনার খেলা দেখি। জন্মের পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার এমন খেলা আমি কখনো দেখিনি, এবং ফাইনালে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পারফরমেন্স আসলে এটা বিশ্বাসযোগ্য না। শুধু আর্জেন্টিনার ফ্যান বলে বলতেছি বিষয়টা এমন না, যারা আর্জেন্টিনার ফ্যান না এরকম হাজারো মানুষের কমেন্ট, হাজারো মানুষের পোস্ট দেখেছি যে বিশ্বাসই করতে পারতেছে না যেটা আর্জেন্টিনার খেলা। আর এখানেই আমার অবজারভেশন, ম্যাচের আগে অবশ্যই কিছু না কিছু একটা হয়েছে। তো আমার 14টা পয়েন্ট মনোযোগ সহকারে শুনবেন। ফাইনালের মতো এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে মেসির পরিবার মাঠে আসেনি। হরহামেশাই যে কোনো ছোটখাটো ম্যাচে মেসি খেললেই সেখানে মেসির পরিবারকে দেখা যায়, কিন্তু ফাইনালের মতো এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে মেসির পরিবার কাউকেই দেখা যায়নি। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার খোদ প্রেসিডেন্ট আসার কথা থাকলেও ফাইনাল ম্যাচে প্রেসিডেন্টও আসেনি। বিষয়টা খুব ছোট মনে হলেও কিন্তু এটা ডিপ ডাউনে চিন্তা করলে অনেক বড় একটা হিস্ট্রি থাকার পসিবিলিটি রয়েছে। ফাইনালের আগে প্রত্যেকটা ম্যাচে গ্যালারিতে সিমিওনে ছিল, কিন্তু ফাইনালের মতো এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তাকেও গ্যালারিতে দেখা যায়নি। লাউতারো মার্টিনেজকে 1 সেকেন্ডের জন্য খেলা তো দূরের কথা, কোনো একটা ক্যামেরাতেও দেখা যায়নি। বিষয়টা কি অস্বাভাবিক না? ফাইনালে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে হাফ টাইমের পরে এন্ড্রো ডাবল ইয়েলো কার্ড তথা রেড কার্ড দিয়ে একটা প্লেয়ারকে মাঠ থেকে বের করে দেওয়া, বিষয়টা কল্পনা করার মতো। লিসান্দ্রোর ইনজুরি, যে প্লেয়ার সাধারণ ম্যাচে ইনজুরিতে থাকা অবস্থায় তার শরীর থেকে রক্ত পড়ে এমন অবস্থায় ব্যান্ডেজ নিয়ে খেলতে যায়, সেই প্লেয়ার কোনো রকম কারো স্পর্শ ছাড়াই সে ইনজুরি হয়ে গেল, এবং এতটা ইনজুরি যে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সে স্কিপ করে গেল। স্কলোনির উল্টাপাল্টা বদলি, খেলার পুরো 90 মিনিট জুড়ে আর্জেন্টিনা একটি শটও গোলকে লক্ষ্য করে দিতে পারেনি। এমনকি 120 মিনিটের ম্যাচেও আর্জেন্টিনার গোলে শট ছিল মাত্র 2টি। পুরো ম্যাচ জুড়ে যেখানে স্পেনের পাস ছিল 800রও বেশি, সেখানে পুরো আর্জেন্টিনার পাস 300রও কম। বিষয়টা কিভাবে আপনার কাছে স্বাভাবিক মনে হয়? আর্জেন্টিনার মতো এরকম একটা দল যারা 2022 সালের ওয়ার্ল্ড কাপ জিতেছে, রানিং চ্যাম্পিয়ন ছিল, তারা এরকম একটা সেন্সিটিভ ফাইনাল ম্যাচে 300রও কম পাস নিয়ে তারা ফাইনাল খেলতেছে। প্রত্যেকটা প্লেয়ারের হাঁটা চলা চলন প্রত্যেকটা বিষয় অস্বাভাবিক। আর্জেন্টিনার প্রত্যেকটা বলই প্রায় লুজ করা, তারপরেও কিছু বল উইন করতে পারলেও ডিবক্সে বা মাঝমাঠে নিয়ে গিয়ে ডিরেক্টলি স্পেনের প্লেয়ারের কাছে দিয়ে দিচ্ছে। এখন পর্যন্ত মেসি, আলভারেজ, ডিপল, লাউতারো, অ্যাঞ্জো, লিসান্দ্রো মার্টিনেজ কেউই ঘরে ফিরেনি। এবং সবশেষ 14 নম্বর পয়েন্ট, মেসিকে গোল্ডেন বল না দেওয়া। যেখানে রদ্রি কোনোভাবেই এটার দাবিদার না, সেখানে রদ্রিকে গোল্ডেন বল দেওয়া হলো। এটা কোন পরিসংখ্যানে? সব মিলে বলতে হবে এখানে অবশ্যই কিছু একটা হয়েছে, যেমনটা হয়েছিল 1990 সালে ম্যারাডোনার যুগে। ম্যারাডোনার কাছ থেকে বিশ্বকাপটা জাস্ট ছিনিয়ে নিয়েছিল। ম্যারাডোনা তখন কাঁদতে কাঁদতে বলেছিল অ্যাভেলেন্স আমার কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নিয়েছে। এই অ্যাভেলেন্সই ছিল তৎকালীন ফিফা প্রেসিডেন্ট। এই 2026 সালেও ঠিক এই কাজটাই হয়তো ইনফান্তিনো করেছে। যেহেতু পুরো বিশ্বকাপ জুড়ে মেসি ফিফা বয় এই টাইপের কথা উঠেছিল, তাই হয়তো ফিফা এমনটা করেছে যাতে পুরো ইউরোপ জুড়ে ফিফার $বিলিয়ন বিজনেস নষ্ট না হয়। জানি না সত্য কি এখানে, তবে আজ হোক কাল সত্য প্রকাশ পাবেই। যদি এই 14টা পয়েন্টে আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আরও একবার দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। থ্যাংক ইউ।